শোনো মেয়ে, এখানে অনেক লোক আছে, সাহায্য করার হলে তারা করবে, তোমাকে এত ভাবতে হবে না। সে উদ্বিগ্ন হয়ে বলল। তীব্র এমনভাবে চাইল যেন আশ্চর্য কিছু শুনেছে, ততোধিক বিস্ময় তার কণ্ঠে। মাথা নাড়ল পুষ্পিতা। তীব্রর বদ মেজাজি ভাব ফিরে এলো আবার। সুপ্তভাবে ক্রোধ চেপে বসলো কাঁধে। একটা বাজখাই ধমক দিয়ে বলতে মন চাইল, অথচ এর আগে চপল পায়ে নেমে গেল মেয়েটা। তীব্র দাঁত পিষল বসে বসে, বাধ্য হয়ে নিচেও নামলো এবার। এমনি তো বেজা সিটে বসে জামা কাপড়ে অর্ধেক ভিজে গেছে, তার উপর এসব আপদ। ধাক্কা দেওয়া রিক্সা চালক বিপদ কাটাতে আরো আগেই ভেগে গেছেন। দু একজন লোক জড়ো হলেও ভিক্ষুক নারীটিকে ছোঁয়ার মতো আগ্রহ তাদের নেই। ওদিকে মাথায় আঘাত পেয়েছেন তিনি, কপাল ফেটে নেমেছে লালচে তরলের গলগলে স্রোত। পুষ্পিতা ছুটে গিয়ে ধরল ওনাকে, কণ্ঠে উদ্বেগ। আল্লাহ, রক্ত বের হয়েছে তো, ফার্স্ট এইড বক্স দরকার। ভদ্র মহিলা ঝাপসা চোখ কাটিয়ে ওঠার আগে ওর হাতের উপর অজ্ঞান হয়ে গেলেন। ততক্ষণে আশেপাশের লোকজন ভিড়েছে। তীব্র এসে দাঁড়ালো, তার মাথার মধ্যে দাউ দাউ করছে আগুন। বন্ধুদের ছাড়া কোনোদিন এভাবে যাকে তাকে সাহায্য করার স্বভাব নেই। এই ভীতু মেয়ের কি দরকার ছিল নেমে আসার? পাশ কাটিয়ে চলে গেলেই তো পারতো। সে বিড়বিড় করলো। অসহ্য। তন্মধ্যে একজন বললেন, সামনের গলিতে একটা হাসপাতাল আছে, আপনারা চাইলে ওনাকে সেখানে নিয়ে যেতে পারেন। এইবার খেই হারালো ছেলেটা। ফেস্তে গেল শান্তে থাকা। স্বভাবসুলভ খ্যাক করে বলল, কেন? আমরা নিয়ে যাব কেন? আপনারাও তো আছেন এখানে। অন্যের মাথায় কাঁঠাল ভাঙতে দারুণ লাগে, তাই না? ভদ্রলোক চুপসে গিয়ে বললেন, না মানে আপনাদের উপকারের জন্যই বললাম। পুষ্পিতা পৌরারও গাল চাপড়াচ্ছে। ব্যাগ থেকে পানি বের করে মুখে ছিটালো, তারপর জ্ঞান ফিরল, তবে নিস্তেজ তিনি। বেশ কিছুদিন অভুক্ত থাকার মতো শীর্ণকায় শরীর। ও ভীত কণ্ঠে বলল, স্যার, ওনার মনে হয় কিছু হয়েছে, চলুন না হসপিটালে নিয়ে যাই। তীব্র মানা করতে চেয়েও পারল না। ভীতু মেয়ের হৃদয় নাড়ানো অনুনয় মস্তকের তপ্ততা কমিয়ে আনলো খানিক। অসন্তোষ কণ্ঠ চাপা দিয়ে বলল, ওকে। আশেপাশে কোনো মহিলা নেই। পুষ্পিতার মতো রোগা মেয়ের পক্ষে অচেতন কাউকে তোলা অসম্ভব। সেখানে গাড়ি অবধি নিয়ে যাওয়া বহু দূরের ব্যাপার। দু একবার চেষ্টা করে অসহায় চোখে ওর দিকে তাকালো সে। মৃগনেত্রের ভাষা বুঝে গেল তীব্র। আরেক দিক চেয়ে ঠোঁট গোল করে দম ফেলল। কথাবার্তাবিহীন নারীটিকে উঠিয়ে নিল দু হাতে। বৃদ্ধা চমকে গেল ভীষণ। আহত শরীর ভুলে অবাক চোখে চেয়ে রইলেন। কিন্তু তীব্র সেসব দেখার সময় নেই। রাগে শরীর চলছে তার। শুভ্র আননে বিরক্তির সুস্পষ্ট ছটা। পুষ্পিতার পিছু পিছু আসে। অসমান রাস্তার বুক হতে ছুটে যায় তীব্রর লাল জিপ। রিসিপশনের করিডোরে দাঁড়িয়ে আছে তীব্র। মহাবিরক্ত ভঙ্গিতে শার্ট ছাড়ছে বারবার। ভিক্ষুক বৃদ্ধার শরীরের সমস্ত নোংরা তার গায়েও লেগেছে। সবই ভীতু মেয়ের বেশি বোঝার ফল। এই মেয়ের এইটুকু শরীরে এত মায়া থাকবে কেন? বৃদ্ধাকে ফার্স্ট এইড দিতে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। পুষ্পিতা পড়তে সময় সাথে সাথে থাকলেও তীব্র দাঁড়িয়েছিল বাইরে। প্রায় আধ ঘন্টা মাথায় ছাড়া পেলেন তিনি। পুষ্পিতার কণ্ঠ শুনে কপালে ভাঁজ নিয়ে ফিরে চাইল তীব্র। মেয়েটা বড় যত্নে সাবধানে নিয়ে আসছেন বৃদ্ধাকে। আসতে দেখে হাঁটুন, এমন কত রকম সতর্কতা তার। তীব্র ব্যস্ত ভঙ্গিতে বলল, হয়ে গেছে, চলো তাহলে। পুষ্পিতার ছোট স্বর, স্যার, উনি মনে হয় আপনাকে কিছু বলতে চান। কিছু একটা বলছিলেন হাত নেড়ে, আমার যতটুকু মনে হলো আর কি। তীব্র ভ্রু কুঁচকে বলল। আমাকে আবার কি বলবে? বৃদ্ধা ইশারা করলেন চেয়ারের দিকে। বসতে চাইছেন তিনি। পুষ্পিতা নিয়ে বসালো সেখানে। মফস্বল হওয়ার এখানে অনেক ভিড়। ভদ্র মহিলা বসেই তীব্রকে হাত নেড়ে কাছে ডাকলেন। এত বিরক্ত লাগলো ওর। এক পল পুষ্পিতার দিকে দেখলো। এই মেয়ে ভীত কিন্তু অতিরিক্ত পাকা। আগ বাড়িয়ে এত ঝক্কি পোহানোর কি দরকার ছিল? উফ! সে এগিয়ে গেল অনিচ্ছায়। কর্কশ কণ্ঠটায় জোর করে মিষ্টি আনার চেষ্টা করে বলল, জি বলুন। বৃদ্ধা শক্তি বাক শক্তিহীন। কথার বদলে হাত দেখালেন নিচু হতে। তীব্র চসূচক শব্দ করলো, এত রং তামাশা কি ভালো লাগে? ধুরবাল! অনীহ ভঙ্গিতে হাঁটু গেড়ে বসলো তাও। বীতস্পৃহায় থমথমে চেহারা। বৃদ্ধা চামড়ায় কুচকে যাওয়া হাতটা তুলে মাথায় রাখলেন ওর। সোনালি চুলে হাত পড়লেই তীব্র চাউনি থমকায়, বিমূর্ত হয়, চোখ তোলে তৎপর। বৃদ্ধার চোখে জল। তার নিজেও দুটো ছেলে আছে। স্বামী মারা যাওয়ার পরই দায়িত্ব থেকে মুখ ফেরায় তারা। জন্মদাত্রী মাকে গলগ্রহ ভেবে তাড়িয়ে দিল বাড়ি থেকে। পেটের দায়ে কিছু বছর যাবৎ রাস্তায় ভিক্ষা করছেন তিনি। মানুষ
মানুষের লাথি ঝাঁটার সঙ্গে পরিচিত এখন। কখনো ক্ষুধা কমাতে ফেলে দেওয়া পচা খাবারও গিলেছেন। সে মানুষকে এমন একটা ছেলে একেবারে হাতে করে এখানে চিকিৎসা করাতে নিয়ে এলো। এমন ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়? তীব্রর জন্য সত্যি মন প্রাণ উজাড় করে দোয়া করলেন তিনি। জীর্ণ কাপড়ে চোখ মুছে আউ করে বলার চেষ্টা করলেন কিছু। তীব্র সেসব বোঝেনি। সে হা করে চেয়ে রইল বৃদ্ধার চোখের দিকে। দৃষ্টি জুড়ে কেবল লুটিয়ে পড়া দোয়া। মাথায় হাত বোলাতে বোলাতে আকাশ পথে ইশারা করছেন বারবার। নীরবে বোঝাচ্ছেন, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা ছাড়া এভাবে কেউ কখনো দোয়া করেনি তো। উল্টে গাল মন্দ করেছে, হয়তো অভিশাপও দিয়েছে। সামনে সোমবার দেখিয়ে পেছনে কত বাজে ভাষা ব্যবহার করেছে কে জানে। তার কর্মই যে গালি শোনার মতো। আচ্ছা, সে কি তবে একটা ভালো কাজ করেছে আজ? কিন্তু নিজের ইচ্ছায় তো কিছু করেনি। যা করেছে অনীহায় অনাগ্রহে, পুষ্পিতার জন্য বাধ্য হয়ে। তীব্র মাথা নিচু করলো, খেয়াল করলো হুট করে তার সমস্ত বিরক্তি মুছে গেছে। বুকে জমেছে কিছু পুঙ্খু পুঙ্খু ভালো লাগা। কাউকে সাহায্য করলে এমন ভালোবাসা পাওয়া যায় জানতো না তো। অবশ্য জানবেই বা কিভাবে? কখনো কারো উপকারই যে আসেনি, উল্টে সবসময় সবার ক্ষতি করেছে। এলাকার সবাইকে জ্বালিয়ে মেরেছে। তীব্র বিলাতি সাদাটি আঁখিতে মায়া ভিড়ল আজ। ঘাড় কাত করে নজর ফেরালো পুষ্পিতার দিকে, যার পরন্ত ঠোঁটে হাসির স্রোত। এই মেয়েটা তার জীবনে আসার পর থেকে সব এভাবে বদলে যাচ্ছে কেন? প্রথমে তার পোশাক বদলালো, হালচাল বদলালো, বদলে গেল তার কথা বলার ধরন। মিত্র মাস্তান থেকে লেকচারার তীব্র হওয়ার মতো পরিচয় হলো। তীব্রর মনে প্রশ্ন জাগে আজ, এভাবে কি তার পৃথিবীটাও বদলাবে? অতীতে বকাজে পানা মাস্তানে বেপরোয়া জীবনের কালো ধোঁয়ায় ভীত মেয়েটা কি হয়ে উঠবে সন্ধ্যা প্রদীপ? ঝলঝলে নীলচে আকাশ, অভিমানে কালো হয়ে যাওয়া মেঘটা এখন আনন্দের হাসি হাসছে। আজও পিচের বুকে সাই সাই বেগে ধেয়ে আসছে লাল জিভ। গতিতে ক্লান্তি নেই। চারপাশে তখন গন্ধবহের ফুরফুরে রেশ। অথচ থম মেরে বসে আছে তীব্র। অন্য সময় পুষ্পিতা আশেপাশে থাকলে বারবার আর চোখে ফিরে যায় ছেলেটা। মায়াবী মুখে লেপ্টে থাকে আবিল, চোরা অক্ষিপট। ঠিকরে রাখে স্বীয় অভিভূতির সবটুকু ধ্যান। কিন্তু আজকে মুখে কোনো কথা নেই তার, প্রাণ নেই দৃষ্টিতে। শরীরী উদাসীনতায় যন্ত্র মানবের ন্যায় ড্রাইভ করছে কেবল। তবে পুষ্পিতার নিভু নেত্র বারংবার তীব্রকে ঘুরে আসছে। সরল চোখ যুগলে বিহ্বলতার বান। কোটর দুটো টলমল করছে ভিন্ন কোনো ভাষা। বিস্ময়াবিষ্ট মস্তিষ্কে বাক্য যাচ্ছে কেবল। স্যার, কত বড় মাপের মানুষ, এত দামি গাড়ি, যার সে নিশ্চয় অনেক সচ্ছল ঘরের ছেলে, অথচ মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই। কি অবলীলায় একজন দুস্থ মানুষকে সাহায্য করলেন আজ। নিজের টাকা খরচ করে চিকিৎসাও করিয়েছেন। এই যুগে এমন ভালো মানুষও হয়। মৃদু হাসলো সে। তবে এই সুন্দর হাসিটায় আজকে চেয়ে থাকেনি তীব্র, ফিরেও দেখেনি। তার নিবেশন অন্য কোথাও আজকে। চোখে ভাসছে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দেওয়া দৃশ্য, কুচকে যাওয়া চামড়ার বাজে, চোখ জোড়ানো মমতা। আর এখানেই তীব্র সকল আপত্তি, সবটুকু বিরোধিতা জমা হচ্ছে এসে। দোয়া পাওয়ার মতো কাজ তো করেনি সে, বাধ্য হয়ে কিছু করা। আর নিজের উদ্যোগে কিছু করা কি এক না? তাহলে অহেতুক কেন এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে ও? তীব্রর মধ্যে আকুল দোটানা, ফ্যাসফাসে চিত্ত সাহারা খুঁজতে খুঁজতে নিশ্চুপ কাটল সারা পথ। এফএম এর গান বাজেনি উত্তমের, হাওয়ায় ভাসেনি কোনো প্রশ্ন তরি। তবে দেখতে দেখতে হাজির হয়েছে গন্তব্য। পুষ্পিতারা যে বিল্ডিং এ থাকে তার পাশাপাশি একটা বড় বিল্ডিং এর গ্যারেজে গাড়ি রাখে তীব্র। সেখানেই থামলো জিপ। বিলম্বহীন নেমে যায় সে। পুষ্পিতা নামলো আস্তে ধীরে। দুজনের নিভন্ত নীরবতা প্রতাপ পেয়েছে বেশ। তীব্র কপাল কুঁচকে পায়ের বুটের দিকে চেয়ে রইল। ঝলসে যাওয়া কালচে ঠোঁট, সম্মুখ দাঁতে কাঁচা, সব সুনিপুণ ভাবে ভাবনায় ডুব দিয়েছে যেন। কিন্তু কিছু বলতে উসখুস করছে পুষ্পিতা। জড়তা সংকোচে নম্র সম্র জিভখানা ইচ্ছেপূর্বক বিপুল হলো। পরাজয় মেনে শ্বাস তুলল বক্ষপট। চুপচাপ ব্যাগ থেকে ফোন ওয়ালেট বের করে বাড়িয়ে দিল ওর দিকে। তীব্র ললাট রেখা গাঢ় হয়, তাকায় চোখ তুলে। ফোন ওয়ালেট নিতে নিতেই হুট করে প্রশ্ন ছুঁড়ে বসে, কি কি করলে ভালো কাজ হয় তুমি জানো? পুষ্পিতা কিছুটা হতবম্ব হয়, চেয়ে রইল ফেলফেলে চোখে। অপ্রত্যাশিত প্রশ্ন ভরকেছে খানিক। স্যার হঠাৎ এসব জিজ্ঞাসা করছেন কেন? তীব্রর গুরুতর ভঙ্গিতে বাঁকানো ভ্রু আর জিজ্ঞাসু নজর দুটি খাবড়ে দেয় ওকে। পরপরই টান টান করলো চেহারা। মনে পড়লো সকালের কথা। এখন তো স্যারের পড়া বলতে পারিনি, সেজন্যই কি এগুলো শুনতে চাইছেন? নাকি দেখতে চাইছেন বই পুস্তকের পড়া না পাওয়ার মেয়ের সাধারণ জ্ঞান আছে কিনা?
মেয়েটা মাথা নামালো, মুখ সংকীর্ণ করে বলল, ইয়ে, ভালো কাজ মানে তো স্যার এই যে আপনি একজনের বিপদ দেখে এগিয়ে এলেন সেটা। আর পুরো ধ্বনির উত্তরে উদ্বেগ নিয়ে আওড়ালো পুষ্পিতা। আর হলো জেনে বুঝে কারোর ক্ষতি না করা, কথায় কাজে কাউকে কষ্ট না দেয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার জানা মতে এসবই ভালো কাজ স্যার। পায়ের পাতা থেকে নিবু চোখ তুলে চাইল পুষ্পিতা। প্রয়াস খাটালো তীব্রর অভিব্যক্তি বোঝার। মাঝ দুপুরে এমন রাস্তায় দাঁড়িয়ে পড়া উগরালো, অথচ জবাব দেয় না সে মানুষ। ন্যূনতম হু হাও নেই। পুষ্পিতা বিভ্রমে ভুগে শুধায়, আমি কি ঠিক বলেছি স্যার? নড়ে উঠল তীব্র। হ্যাঁ। এত সময়ের অনুচিন্তনে থমকে থাকা আদলে ভারী কি ফিরল পরপর। তেমন ভারী শোনালো গলার স্বর। গেটের দিকে ইশারা করে বলল, ভেতরে যাও। পুষ্পিতা আনন্দ পেল। সহজ প্রশ্নের সঠিক জবাব গুছিয়ে দিতে পারায় শ্বাস টানল স্বস্তির। মাথা নেড়ে হাতে ধরল ঘুরে। অথচ লম্বা শরীর সহ স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তীব্র। ভেতরটায় হাঁসফাঁস করছে কেমন। শিরা কেটে ফেলে রাখা প্রাণীর মতো ছটফটে লাগছে সবকিছু। পালাক্রমে চোখের পর্দায় ছুটে বেড়ানো ভ্রমে দুষ্কর হচ্ছে সহজ থাকা। কখনো হাসপাতালে সে বৃদ্ধাকে মনে পড়ছে, কখনো আবার নিজের ফেলে আসা অতীতগুলো। গত বছর এক মধ্যবয়সী লোকের মুদি দোকানে ভাঙতে গিয়েছিল ওরা। কোক খেতিতে এগিয়ে থাকা সেই বিট্টু মাস্তানের গ্যাং। ভদ্রলোক চাঁদা দিতে দেরি করেছেন। সেখানে মাসের 3 তারিখে টাকা জমা দেওয়ার কথা থাকে, সেখানে সেদিন 7 তারিখ ছিল। তীব্র চচে গেল। ভরা হাট বাজারে এই ক্রেন দিয়ে গুড়িয়ে দিল টিনের চাল। লোকটা কেঁদে কেঁদে অনুনয় করেছেন, পা চেপে বিনতি করেছেন। কঠোর তীব্র শোনেনি, বরং চারপাশের মানুষগুলোর ভয় ধরে চিমসে যাওয়া মুখ ভদ্রলোকের অসহায়ত্ব দেখে পৈশাচিকতায় হৈ হৈ করে উঠেছিল ওষ্ঠপট। তৎক্ষণাৎ চোখ খিচে বুঝে ফেলল তীব্র। সূচক শব্দ করল জিভে। আজকে প্রথম বার্ষিক কাজের জন্য আফসোস হলো তার। আক্ষেপে চৌচির হলো অন্তপদ। ঢোক গিলে ভাবে, আমি যে কোনোদিন কোনো ভালো কাজই করিনি, উল্টে যাকে পেরেছি মেরেছি, কষ্ট দিয়েছি। ভিতু মেয়েটা এসব জানলে পছন্দ করবে না, আমায় ভালোবাসবে না। নিজের শেষ কথাতে নিজেই চমকে উঠল তীব্র। শশব্যস্ত প্রকট আঁকিতে ফিরে দেখল পুষ্পিতাকে। মেয়েটা চলে যাচ্ছে, পিঠের সাথে ফেলে তুলে সন্ধি করছে কালো বেনিনি। তীব্র হৃৎপিণ্ড থমকে থাকে পৃথিবী। বক্ষ স্পন্দনে গতিবেগ, ছিটিয়ে আসে সাহসা, ভালোবাসা। নিটল ওষ্ঠভাজে শব্দখানা আউড়ে ফেলল কয়েকবার। এত শ্রুতিমধুর বাক্য হয়, শুনতে এত শান্তি লাগছে কেন? বলতেই বা কিসের এমন সুখ? তীব্র নিজেকেই প্রশ্ন করে, আমি কি ভিতু মেয়েকে ভালোবাসি? আচ্ছা, ভালো না বাসলে কি কারোর জন্য এত কিছু করা যায়? সে প্রথম দিকের আকর্ষণ, সন্দিহান ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে কি অঘটন ঘটে গেল? এইভাবে নিজেকে যাচাই করার লড়াইয়ে নেমে মন প্রাণ ফেসে গেছে আমার। ভীত মেয়েতে হেই আড়ালাম আমি। পুষ্পিতা কেচিকেট খুলেছে। তীব্রর অন্য মনস্ক নজর দুটো লেপ্টে রইল সেথায়। অচিরাত দাঁড়িয়ে গেল মেয়েটা। ফিরে তাকালো কিছু একটা ভেবে। তখনকার মতো চোখ সরানোর তাড়া নেই তীব্রর। নিবিষ্ট যোগে চেয়ে থাকে সে। অবিচল অপচল দৃষ্টিদয়ের কবলে পড়েই পুষ্পিতার বুক কাঁপে। ঝাঁকুনি আগে দেহে। সফেদ রঙা গাঢ় স্রোত দেবে আসে পিঠ পেরিয়ে। তীব্রর বক্ষ জুড়ে উচাটন, শ্রবণ রুদ্ধ করা ধুপধুপ আওয়াজ। ভীতু মেয়ের ঘুরে তাকানোর প্রবল হলো সেটা। মনে পড়ল মিরাজকে বলা, প্রেমে পড়িনি, প্রেমে পড়লে বুক ধুকভুক করে। আমারও সব হয়নি। অচিরে টলে উঠল দেহ, নড়ল চোখের ভার। আজ তো বুক ধুকভুক করছে। এই তো পরিষ্কার শব্দ পাচ্ছে সে। হৃদযন্ত্রের বাইরে লুটিয়ে আসার অমূর্ত আয়োজন যেন। মস্তিষ্কে দোলাচল ছুটে বেড়াচ্ছে দিশাহীন। বুক ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। হঠাৎই ফিচেল হাস্যবানে ওষ্ঠ তুলল একদিকে। কথার নিবিড় স্রোতে দপদপ করলো আখি। কপালের পাশ চুলকে ভাবল, ভিতু মেয়ে, পছন্দের জোরে এসে ভালোবেসে ফেলেছি। বিট্টু মাস্তানকে প্রেমে ফাঁসালে তো তার প্রেম কিন্তু লেকচারার তীব্রর মতো সভ্য হবে না। দরজায় ঠক ঠক শব্দ। বেল না টিপে নিরন্তর ধাক্কা দিচ্ছে কেউ একজন। নাহিদ ছুটে এলো গতিতে। দরজা খুলতে ওপাশের আয়েশা খাতুন হাসলেন। শশব্যস্ত সালাম দিল নাহিদ। বিনম্র তার ভঙ্গি। ভেতরে আসুন আন্টি। আয়েশার সদ্য ফোটা হাসি নিভে গেল। নাহিদকে দেখে ভাঁজ বসলো কপালে। ছেলেটাকে বেশ কয়েকবার দেখলেও কথা হচ্ছে আজ। তিনি এসেছেন তীব্রর কাছে। ভেতরে উকি দিলেন এক নজর। নাহিদ বুঝতে পেরে বলল, বিট্টুকে খুঁজছেন? বেখেয়ালে মাথা ঝাঁকানো।
আয়েশা খেয়াল করতে সতর্ক চোখে চাইলেন, কণ্ঠে অনিশ্চয়তা। কি বললে? নাহিদের মুখখানা ছ্যাদ করে ওঠে। এই রে, মুখ ফুসকে বিট্টু বেরিয়ে গেছে। তীব্র জানলে মেরেই ফেলবে আজ। ওদিকে আয়েশার তীক্ষ্ণ চাউনি। সব মিলিয়ে বিপাকে পড়ল ছেলেটা। পরিস্থিতি বাগিয়ে আনা জরুরি। ঠোঁটে হাসি টেনে মিনমিন করে বলল, মানে বললাম যে একটু আগে ফিরছেন। ঠোঁট চেপে চোখ ঝাপটালেন আয়েশা। কেন যেন মনে হলো ছেলেটা এই কথা বলেনি, তবে বিশেষ মাথা ঘামাননি। নরম গলায় বললেন, পুষ্পিতার স্যারকে একটু ডেকে দেবে বাবা? তীব্র তো মাত্র শাওয়ারে ঢুকেছে আন্টি, 1 ঘন্টার আগেও বের হবে না। আপনি বসুন। প্রস্তাব রেখে নিজেই মনে মনে না না করলো নাহিদ। প্রার্থনা ছুড়ল আকাশে, উনি যেন কোনোভাবেই ভেতরে না ঢোকেন। ওদের ঘরের উপর দিয়ে ছোটখাটো ঝড় বয়েছে আজ। এদিক সেদিক জামা কাপড়